আসসালামু আলাইকুম। তোমাদের বইয়ে 13তম অধ্যায়ে সসীম দ্বারা নিয়ে আলোচনা করা হয়েছে। 13.1-এ সমান্তর দ্বারা এবং 13.2-এ গুণোত্তর দ্বারা নিয়ে আলোচনা করা হয়েছে। চলো আমরা অনুক্রম জিনিসটা কি একটি উদাহরণের মাধ্যমে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি। 1 2 3 4 n। 1 এর দ্বিগুণ কত ভাইয়া? 2। 2 এর দ্বিগুণ কত? 4। 3 এর দ্বিগুণ কত? 6। 4 এর দ্বিগুণ কত ভাইয়া? 8। n এর দ্বিগুণ 2n, রাইট? ওকে, তাহলে দেখো ভাইয়া, এখান থেকে আবার দেখতে পারো 4 থেকে যদি আমি 2 বিয়োগ করে দেই তাহলে কত থাকবে? 2। 6 বিয়োগ 4 ইজ ইকুয়ালস টু 2। অনুরূপভাবে 8 বিয়োগ 6 ইজ ইকুয়ালস টু 2। তাহলে আমরা অনুক্রমের সংজ্ঞাটা এরকম ভাবে দিতে পারি, কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। পূর্বের পদ এবং পরের পদের সাথে, পূর্বের পদ এবং পরের পদের সাথে, পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তাকে অনুক্রম বলা হয়। তাহলে বুঝলাম অনুক্রম বিষয়টা কি। এখন আসো ভাইয়া, ধারা জিনিসটা কি। চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। সাপোজ 2 4 6 8 প্লাস এরকম ভাবে থাকলো। এখানে দেখো ভাইয়া, আগে আমার যখন অনুক্রম ছিল তখন ছিল আমার 2 4 6 8 এরকম ভাবে ছিল, রাইট? ওকে, এখন দেখো ভাইয়া, ওই সেম অনুক্রমকেই আমি শুধু প্লাস চিহ্ন দিয়ে দিছি, মাঝখানে শুধু প্লাস চিহ্ন দিয়ে দিছি। কোনো অনুক্রমকে যদি প্লাস চিহ্ন দিয়ে তার মাঝখানে যদি প্লাস চিহ্ন দিয়ে দিই, এটি একটি ধারা হয়ে যায়। তাহলে ভাইয়া, ধারার সংজ্ঞাটা কিরকম দাঁড়ায়? কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। তাহলে বুঝলাম ধারা বিষয়টা কি। অনুক্রমকে যদি পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি তাহলে এটি একটি ধারা হয়ে যাবে। এখন আসো ভাইয়া, সমান্তর ধারা জিনিসটা কি। সমান্তর ধারা, ধরো এই ধারাটাই এখানে লিখলাম 2 4 6 8 প্লাস এখন দেখো ভাইয়া, 4 বিয়োগ 2 ইজ ইকুয়ালস টু 2, 6 বিয়োগ 4 ইজ ইকুয়ালস টু 2, 8 বিয়োগ 6 ইজ ইকুয়ালস টু 2। তাহলে সমান্তর দ্বারা পরবর্তী পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করি তাহলে সব সময় যদি বিয়োগফল মানে পার্থক্য যদি সব সময় সমান হয় তাহলে এটি একটি সমান্তর দ্বারা। এখানে দেখো 8 বিয়োগ 6, 8 বিয়োগ 6 ইজ ইকুয়ালস টু 2। 6 থেকে যদি 4 বিয়োগ করে দেই তাহলে 2। তার মানে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তাহলে এটি একটি সমান্তর দ্বারা। তাহলে আশা করি সমান্তর দ্বারা বিষয়টাও বোঝা গেছে। তাহলে ভাইয়া, যদিও আজকে শুধুমাত্র সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব, বাট বোঝার সুবিধার্থে গুণোত্তর ধারাটা কি তা বলে রাখি। চলো একটা উদাহরণ দিই। 2 4 8 16 ভাইয়া, যখন সমান্তর দ্বারা ছিল তখন আমরা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করছি, তখন আমরা সব সময় বিয়োগফল সমান পেয়েছিলাম।
এজন্যই আমরা সমান্তর দ্বারা বলছিলাম। তাহলে এখানে দেখো ভাইয়া 4/2 is equals to 2, 8/4 is equals to 2, একইভাবে 16/8 is equals to 2। অর্থাৎ যদি পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের অনুপাতটা যদি সব সময় সমান হয় তাহলে এটি একটি গুণোত্তর দ্বারা। আশা করি গুণোত্তর দ্বারা বিষয়টাও বোঝা গেছে। তাহলে ভাইয়া এখন কয়েকটি সূত্রাবলী শিখতে হবে। চলো এখন সমান্তর দ্বারা সূত্রাবলী গুলো দেখে নেই। সময়ের অপচয় রোধকল্পে আমি এগুলার আগে থেকে লিখে রাখছি। প্রথম সূত্র n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n তম পদের সমষ্টি sn ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n তম স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n তম স্বাভাবিক বিজোড় ক্রমিক সংখ্যার সমষ্টি n স্কোয়ার, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন ভাইয়া এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d যে লিখলাম, এখানে a দ্বারা কি বোঝায়, n দ্বারা কি বোঝায়, d দ্বারা কি বোঝায়? তাহলে দেখো ভাই এখানে a মানে প্রথম পদ, d মানে সাধারণ অন্তর, n মানে পদ সংখ্যা। তাহলে চলো বইয়ের 13.1 অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো 5 নম্বর 2 minus 5 minus 12 minus 19 minus dot dot dot, দ্বারটির সাধারণ অন্তর, দ্বারটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। 12তম পদ নির্ণয় করো। তাহলে এখানে লক্ষ্য করো, এটি হলো প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয়, এটি হলো চতুর্থ পদ। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি দ্বারাটির প্রথম পদ, প্রথম পদকে ভাই আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। প্রথম পদ a ইকুয়াল টু 2, সাধারণ অন্তর অন্তর d ইকুয়াল টু কি লিখতে পারি? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে -7। বলছে যে সাধারণ অন্তর নির্ণয় করো, তাহলে বের করে নিলাম সাধারণ অন্তর। এখন আসো ভাইয়া 12তম পদ নির্ণয় করো। আমরা কি শিখে আসছিলাম? n তম পদ আমরা শিখে আসছিলাম। n তম পদের সূত্র কি শিখে আসছিলাম ভাইয়া? আমরা জানি, লেখো, আমরা জানি n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর মান কত ভাইয়া? 2। n এর মান কত? সুতরাং 12তম পদ, সুতরাং 12তম পদ এর মান কত ভাইয়া? 2 প্লাস n এর মান কত? যেহেতু 12তম পদ তাহলে n এর মান 12 মাইনাস 1, d এর মান কত ভাইয়া? -7। তাহলে দেখো 2 প্লাস 12 থেকে 1 যদি বিয়োগ করে দেই তাহলে 11 থাকবে, -7, 2 প্লাস এ মাইনাস এ মাইনাস 7, 11, 77। তাহলে দেখো এখানে মাইনাসের 77, এখানে প্লাসের 2, তাহলে মাইনাসের 75। এটাই হলো আনসার। তার মানে এটাই হলো 12তম পদ। আশা করি বুঝতে পারছো।
তাহলে চলো এখন 6 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 দাঁড়ির কোন পদ এর কোন পদ 392? তাহলে ভাই এখানে লক্ষ্য করি, এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা হলো চতুর্থ পদ। এরকম ভাবে যখন আমরা 392 যাব, তখন ওইটা কত নম্বর পদে অবস্থান করতেছে ওইটা বের করার জন্য বলতেছে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে প্রথম পদ, তার মানে ধারাটির প্রথম পদ কি এ দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু 8 সাধারণ অন্তর কি, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ। তাহলে এখানে কত আসবে ভাইয়া? 3। বলছে যে ধারাটির কোন পদ 392? মনে করি আমরা ধরে নিলাম ধারাটির n-তম পদ, n-তম পদ 392। তাহলে ভাই n-তম পদের সূত্র কি জানি আমরা? তাহলে প্রশ্ন মধ্যে লিখতে পারি n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 392। এখানে দেখো এর মান কত? 8 প্লাস n-তম পদ 392 আমরা ধরে নিলাম। তাহলে n এর মান বের করে নিতে হবে। ডি মান কত ভাইয়া? 392। এখানে দেখো n মাইনাস 1 3 ইকুয়াল টু 392। এখানে যোগ আকারে আছে 8, অপরের সাইডে বিয়োগ হবে। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 392 বিয়োগ 8 384। n মাইনাস 1 যেহেতু 3 গুণ আকারে আছে n মাইনাস 1 এর সাথে, অপোজিট সাইডে গেলে ভাগ আকারে যাবে। তাহলে দেখো n মাইনাস 1 ইকুয়াল টু কত আসলো ভাইয়া? ভাগ 3 128। n ইকুয়াল টু 128 যোগ 1, n ইকুয়াল টু 129। সুতরাং n ইকুয়াল টু 129। তাহলে ভাইয়া 129 নম্বর পদটাই হবে 392। আমরা যদি এভাবে গুনতে থাকি, এটা হলো প্রথম পদ 8, দ্বিতীয় পদ 11, এরকম ভাবে যদি গুনতে থাকি 129 নম্বর পদটাই হবে 392। তাহলে ভাইয়া এটাই আনসার। এখন দেখো তোমরা 7 নম্বর অঙ্কটি সমাধান নিজেরাই করে নিতে পারবে। এখন 8 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। 8 নম্বরে কি দেয়া আছে? 8 নম্বর অঙ্কে দেয়া আছে কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত? তাহলে চলো শুরু করি। এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা ধারার অঙ্ক গুলো করতেছি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রথমে এখানে দেখো আমাদের কোনো প্রথম পদ দেয়া আছে কিনা। এখানে ভাইয়া আমাদের কোনো প্রথম পদ দেয়া নাই। তাহলে কি করতে পারি, এখানে সাধারণ অন্তর দেয়া নাই। তাহলে আমরা ধরে নিতে পারি ধারাটির প্রথম পদ
দ্বারাটির প্রথম পদ ইকুয়াল টু এ ধরলাম, ওই দ্বারাটির প্রথম পদ ইকুয়াল টু এ। এখানে ভাইয়া লক্ষ্য করো তো দ্বারাটির সাধারণ অন্তর দেয়া আছে কিনা, দেয়া নাই। তাহলে সাধারণ অন্তর ধরে নেই ডি, সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। এখন এখানে বলছে কোন সমান্তর দ্বারার এম তম পদ এন। তাহলে আমরা একটা সূত্র শিখে আসছিলাম ভাইয়া, এন তম পদের সূত্র একটা শিখে আসছিলাম। এন তম পদের সূত্র কি ছিল? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যদি আমরা এম তম পদ লিখি তাহলে এন এর জায়গায় এম হবে। তাহলে চলো লিখি এম তম পদ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস এন এর জায়গায় এম হবে মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এম তম পদ, এবং বলছে এন তম পদ এম হলে, এবং এন তম পদ এ প্লাস এন তম পদ, তাহলে এন হবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি, তারা বলছে যে এম তম পদ এন, তারা বলেই দিয়েছি এম তম পদ এন ধরে নেও, এম তম পদ ধরে নিলাম এন, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আবার বলছে যে এন তম পদ এম হলে, তাহলে এন তম পদ আমরা এইটা এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু, তারা বলছে এম, এন তম পদটা এম, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, বিয়োগ করে পাই। তাহলে দেখো ভাই এখন কি আছে, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন। 2 নং দেওয়া আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এম। তাহলে যদি আমরা সমীকরণ বিয়োগ করি তাহলে নিচের সমীকরণের চিহ্ন পরিবর্তন হয়, প্লাস তাহলে মাইনাস, মাইনাস তাহলে প্লাস। তাহলে দেখো এটা এটা বাদ যাবে। এখানে দেখো একবারে গুণ করে দেই, এম ওইটার সাথে গুণ আছে, তাহলে লিখতে পারি এম ডি, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওইটারে গুণ করে দিলাম ডি। ওইখানে দেখো আবার এখানে আছে মাইনাস চিহ্ন, বিয়োগ করতাম, ওই সমীকরণ থেকে ওইটা বিয়োগ করতাম, তাহলে এখানে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন বসালাম। ওইটা মূলত কিন্তু ওই ডির সামনে মাইনাস আছে, ডি যদি এখানে নিয়ে আসে তাহলে অসুবিধা নাই। মনে করো ডি এখানে আছে, তাহলে মাইনাস আর ওখানে এন এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এন ডি। ওই মাইনাসে ওই ডি মনে করে এখানে আছে, মাইনাসে মাইনাসে প্লাস ডি, এক গুণ করলে ডি হবে এন মাইনাস এম। তাহলে ভাই এখানে লক্ষ্য করো তো একটু, এখানে প্লাসের ডি, এখানে আছে মাইনাসের ডি, বাদ যাবে। তাহলে এখানে আবার লক্ষ্য করো, এইখানে এখানে ডি কমন নিলাম, এম মাইনাস এন থাকবে। তাহলে এখানে দেখো এন মাইনাস এম। এখন দেখো এম মাইনাস এন, ওই পাশে যদি এম মাইনাস এন তৈরি করে নিতে পারে তাহলে বাদ দিতে পারবো। তাহলে দেখো এখানে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে এম মাইনাস এন হয়ে যাবে। আবার দেখো ভাইয়া মাইনাস ওয়ান যদি গুণ করে দেই আবার আমি এই জিনিসটা পেয়ে যাব, তার মানে মাইনাস ওয়ান কমন নিলে এম মাইনাস এন। তাহলে এখানে দেখো ডি করলে আমরা কি লিখতে পারি, এম মাইনাস এন, ওইটা লিখলাম, ডি এর সাথে গুণ আকারে ছিল, এইদিকে আসলে ভাগ আকারে। এখন লিখতে পারি ডি ইকুয়াল টু
ওইটা এবং ওইটা বাদ যাবে, -1। ডি ইকুয়াল টু আলটিমেটলি কত বের হলো, -1। তাহলে এখন বলছে যে ধারাটির m প্লাস n তম পদ কত, ধারাটির m প্লাস n তম পদ কত। সুতরাং আমরা কি লিখতে পারি, m প্লাস n তম পদ, শুধুমাত্র n এর জায়গায় m প্লাস n বসাবো, n এর জায়গায় a প্লাস m প্লাস n -1 ওই -1 ডি। তাহলে দেখো এখানে এর মান কি আছে ভাইয়া, না এর মান নেই, তাহলে a প্লাস, এখানে দেখো m -1, ওই mটা লিখলাম, ওই -1 লিখলাম, এই ডি কিন্তু প্রত্যেকের সাথে গুণ আকারে আছে, তাহলে ওই দুইটার সাথে গুণ দিয়ে দিলাম, m-1 এর সাথে ডি গুণ করে দিয়েছি। এখন এনে বলতেছে সেও ডির ভাগটা পায়, তার মানে এন এর সাথে ডি কেও গুণ করে দিতে হবে, প্লাস এন ডি। কারণ ভাই ওইটা যদি ওই সাইডে যদি থাকতো, ডি যদি এখানে থাকতো, তাহলে ডির সামনে প্লাস, আর এই প্লাসে প্লাস এন ডি। এখানে দেখো কি লিখতে পারি, এ প্লাস m-1 ইন্টু ডি প্লাস এন, ডির মান কত ভাইয়া, -1। এখানে দেখো ওই জিনিসটা ইকুয়াল টু কি লিখতে পারি, ওই জিনিসটা ইকুয়াল টু এই দেখো এখানে কি ছিল, a প্লাস m-1 ইন্টু ডি ইকুয়াল টু n লিখতে পারি। তাহলে ওইটুকু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, n, আর প্লাসে মাইনাসে মাইনাস n। তাহলে যদি n বিয়োগ n কত আসবে, 0। তাহলে m প্লাস n তম পদ কত হবে, 0। সুতরাং আমরা লিখে দিতে পারি m প্লাস n তম পদ 0, এটি অ্যান্সার। আশা করি 8 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন চলো 9 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। 9 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটির n পদের সমষ্টি কত। আমরা ভাইয়া n তম পদের সমষ্টি শিখে আসছি, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে ভাই এখানে দেখো প্রথমে আমরা কি লিখতে পারি, এখানে একটু জিনিস আমরা চলো যাচাই করে নেই, এটি কোন ধরনের দ্বারা ভাইয়া, লক্ষ্য করো তো এখানে আছে 3 বিয়োগ 1, 3 থেকে যদি বিয়োগ 1 করে দেই তাহলে কি আসবে, 2। 5 থেকে যদি 3 বাদ দিয়ে দেই তাহলে কত আসবে, 2। অনুরূপভাবে 7 থেকে যদি 5 বিয়োগ করে দেই তাহলেও 2। তাহলে এটি একটি সমান্তর দ্বারা, কারণ পরপর দুইটা পদের পার্থক্য সব সময় সমান। তাহলে এটি একটি সমান্তর দ্বারা। এখানে আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি ধারাটির প্রথম পদ, এটির প্রথম পদকে ভাইয়া কি দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল টু লিখতে পারি 1। সাধারণ অন্তর, যেহেতু সমান্তর দ্বারা তাহলে আমরা বলবো সাধারণ অন্তর, ডি ইকুয়াল টু 3 বিয়োগ 1, 2। তাহলে ধারাটির n পদের সমষ্টি কত, আমরা কি জানি ভাইয়া, আমরা জানি n তম পদের সমষ্টি Sn equal to n/2
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তারা বলছে n পদের সমষ্টিগত, তাহলে n এর মান আমাদের জানা নেই, n এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখো n বাই 2 লিখলাম, 2 ইন্টু এর মান কত ভাইয়া 1 প্লাস n এর মান আমাদের জানা নাই, বের করতে হবে, d এর মান কত ভাইয়া 2। এখানে দেখো n বাই 2, এখানে 2 প্লাস 2n মাইনাস 2, ওইটা যদি ওইখানে মনে মনে কল্পনা করো তাহলে 2n প্লাস এ মাইনাস 2 আর 1 এ গুণ করলে 2 আসবে। তাহলে এখানে দেখো এইটা আছে মাইনাসের 2, এইটা আছে প্লাসের 2, প্লাসের 2 এবং মাইনাসের 2 বাদ যাবে, n বাই 2, এখানে তাহলে 2n। এখানে দেখো ভাইয়া এইটার নিচে মনে মনে কত আছে 1, এইটা আসলে উপরের সংখ্যা, তাহলে n ইন্টু 2n ডিভাইডেড বাই 2, এই 2 কাটা, তাহলে n স্কোয়ার, n আর n গুণ করলে আসবে n স্কোয়ার। এটি হলো আনসার। দ্যাট ইজ n পদের সমষ্টি n স্কোয়ার। এখন একটা জিনিস ভাইয়া লক্ষ্য করো তো, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ওইগুলা বিজোড় সংখ্যা না, এগুলা ভাইয়া বিজোড় সংখ্যা। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো তো, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ওইগুলা ক্রমান্বয়ে চলতেছে না, এগুলা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা একটা সূত্র শিখে আসছিলাম, n তম স্বাভাবিক বিজোড় ক্রমিক সংখ্যার সমষ্টি n স্কোয়ার। তাহলে দেখো ওইটা কিন্তু আলটিমেটলি ওই সূত্রটার প্রমাণ ছিল। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এখন চলো 10 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে বলছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টিগত। তাহলে ভাইয়া এখানে আমরা প্রথমত লিখে দিব, এখানে প্রথম পদ, ধারাটির প্রথম পদ কি লিখবো ভাইয়া, ধারাটির প্রথম পদ ইকুয়াল টু কি লিখবো 8 সাধারণ অন্তর, যেহেতু সমান্তর দ্বারা, ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, কত আসবে 8। ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, আমরা কি জানি সমষ্টির সূত্র, সমষ্টির সূত্র আমরা জানি Sn equal to n by 2, 2a plus n minus 1 into d। তাহলে এখানে দেখো 9টি পদ যেহেতু বলছে, তাহলে n এর মান 9, এর মান কত 8, n এর মান কত 9, d এর মান কত 8। তাহলে ওইদিকে করে নেই, এখানে কত আছে লিখতে পারি 9 ডিভাইডেড বাই 2, আর দুগুণে 16 প্লাস, এখানে থাকবে 9 থেকে যদি বিয়োগ করি তাহলে 8 থাকবে, গুণ আছে 8। তাহলে এখানে দেখো তো 9 ডিভাইডেড বাই 2, 16 যোগ 8, এটা কত 64। এখানে ভাইয়া 16 যোগ 8 করলে উত্তর ভুল আসবে, প্রথমত গুণের কাজ করতে হবে, এরপরে যোগ। তাহলে আমরা প্রথমত 8 8 64 লিখলাম। এখন লিখুন 9 বাই 2, 16 আর 64 যোগ করলে কত আসে, 16 যোগ 64 ইজ ইকুয়াল টু 80।
এখানে থাকবে 49 ইন্টু 40, আলটিমেটলি কত আসলো 360। এটি আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো। ভাই আবার দেখো তো, 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 দ্বারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? তাহলে ভাইয়া এখন যেহেতু দ্বারা নিয়ে আলোচনা করা হইতেছে, তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো দ্বারাটির প্রথম পদ, পরে লিখবো দ্বারাটির সাধারণ অন্তর, দ্বিতীয় পদ বিগ প্রথম পদ। তাহলে পরে লিখবো যেহেতু 9টি পদের সমষ্টি বলতেছে, সমষ্টি ইকুয়াল টু আমরা সূত্র জানি Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা যেহেতু 9টি পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় 9 বসাবো, ক্যালকুলেশন করব, আলটিমেটলি আমাদের উত্তর আসবে কত 360। অর্থাৎ 9টি পদের সমষ্টি 360। তার মানে 8 প্লাস এটা যদি প্রথম পদ হয়, এটা যদি দ্বিতীয় পদ হয়, এটা তৃতীয় পদ হয়, এরকম ভাবে 9 নম্বর পদে গিয়ে যে সংখ্যাটা থাকবে আর ওই ডটের ভিতরে যতগুলো সংখ্যা আছে ওই সবগুলোর সমষ্টি আসবে কত 360।